তো ক্লাস 12 সকল ছাত্রছাত্রীকে নিউজ শেড ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের টেস্ট পরীক্ষা আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে এবং তার কয়েকটা মাস পরেই তোমাদের ফাইনাল পরীক্ষাও শুরু হয়ে যাবে। তাই আগে থেকে যদি পরীক্ষার প্রিপারেশন না নেওয়া হয় তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো রেজাল্টে পরিণত হয় না। তাই তোমাদের রেজাল্টটা যাতে একটি দুর্দান্ত রেজাল্টে পরিণত হয় সেই জন্যই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের দর্শনের একটি দুর্দান্ত সাজেশান। এইখান থেকে তোমরা যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো পড়ে যাবে তোমাদের পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় এখান থেকেই কমন প্রশ্ন পেয়ে যাবে তোমরা। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমে তোমাদের জেনে রাখা দরকার তোমাদের দর্শনের মোট দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে অবরোহমূলক তর্কবিদ্যা এবং একটি হচ্ছে আরোহমূলক তর্কবিদ্যা। তো এই দুটি ভাগের মধ্যে আবার কয়েকটি অধ্যায় রয়েছে। তো তোমরা এই ভিডিওটিতে দেখতে পাবে অবরোহমূলক তর্কবিদ্যার যে 7টি অধ্যায় রয়েছে, যুক্তি আরও যেই সব অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়গুলি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সাজেশান। এই 7টি অধ্যায় থেকে যে কটি প্রশ্ন ছিল তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম প্রশ্নটি হলো ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে কী বলা হয়? যুক্তি। 2 আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কী হয়? আমরা সবাই জানি সম্ভাব্য। 3 অবৈধ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে না, উক্তিটি মিথ্যা। 4 কোনো যুক্তির সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি কী হবে? বৈধ ও অবৈধ। পরবর্তী প্রশ্ন, যুক্তিতে যে বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। 6 যুক্তির অবয়ব কিসের দ্বারা গঠিত হয়? পদের দ্বারা। 7 যুক্তি কয় প্রকার? 2 প্রকার। 8 বৈধতা কার ধর্ম? যুক্তির। পরবর্তী প্রশ্ন, একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হয়। 10 পূর্বক ও অনুগ এই দুই এর ব্যবহার হয় কোথায়? প্রাকল্পিক বচনে। 11 সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? 2 প্রকার। 12 বিশেষ নঙর্থক বচন কি? ও। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুষ্প্রকার পরিকল্পনা কার? অ্যারিস্টটলের। 14 বচনের প্রতিকায়িত রূপকে কী বলা হয়? বচনাকার। 15 ড্যাশ বচনকে অবয়ব বলা হয়? যুক্তির বচনকে। 16 ব্যাপ্যতা শব্দটি কার সঙ্গে জড়িত? পদের সঙ্গে। এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের যে এই অবরোহমূলক তর্কবিদ্যা থেকে যে 7টি অধ্যায় রয়েছে এই 7টি অধ্যায়ের যে নোট দিচ্ছি, এরপরে যে আরেকটি তোমাদের ভাগ রয়েছে আরোহমূলক তর্কবিদ্যা, এর যে কটি অধ্যায় রয়েছে সেইগুলিরও আমি নোটস খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। তাই সেই নোটসগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী প্রশ্ন, বচনের বিরাধমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। 18 একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্পর্ক। 19 অধীন বিপরীত বিরোধিতা হলো আই এবং ও বচনের মধ্যে। 20 ও বচন সত্য হলে ই বচন হবে কি? অনিশ্চিত। পরবর্তী প্রশ্ন, ই বচনের অতিবিষম বচন কোনটি? এ বচন। 22 এ বচন মিথ্যা হলে আই বচন কী হবে? অনিশ্চিত। 23 ই বচন সত্য হলে ও বচন হবে সত্য। 24 ও বচন মিথ্যা হলে আই বচন হবে সত্য। তো তোমরা নিশ্চয়ই এই বিষয়টি খুব ভালোভাবে জানো যে কোন বচনটি কী হলে কোন বচনটি মিথ্যা হবে, বা কোন বচনটি সত্য হলে কোন বচনটি মিথ্যা হবে বা অনিশ্চিত হবে। তো তোমাদের আর এইটা আমি বোঝাচ্ছি না, যদি কেউ না বুঝে থাকো কমেন্টে জানাও, তাকে বুঝিয়ে দেব। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের পদের সংখ্যা কটি? 3টি। 26 নিরপেক্ষ ন্যায় অনুসারে যে পদ সিদ্ধান্তের বিধেয়স্থানে বসে তাকে কি বলা হয়? সাধ্যপদ। 27 ন্যায়ের প্রথম সংস্থানে প্রথম আশ্রয়বাক্য হেতু পদের অবস্থান হয় উদ্দেশ্য স্থানে। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ ন্যায় বৈধমূর্তির সংখ্যা কটি? 19টি। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে তোমাদের একটি কথা জানিয়ে রাখি, তোমাদের এই যে 19টি মূর্তি রয়েছে এই 19টি মূর্তির নাম খুব ভালোভাবে মুখস্থ রাখবে, সঙ্গে এর স্পেলিংটাও মুখস্থ রাখবে। তোমাদের কিন্তু এই 19টির নামের মধ্যে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। তো পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থানে বৈধমূর্তির সংখ্যা কটি? 4টি। 30 এ ডবল ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। 31 ফেস্টিনো হলো দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি। পরবর্তী প্রশ্ন, ন্যায় অনুমানে 4টি পদ থাকলে সেটি কী দোষ ঘটে? চারিপদ ঘটিত দোষ। 33 নিরপেক্ষ ন্যায়ের নিয়ম কটি আছে? 10টি। 34 নিরপেক্ষ ন্যায়ের দুটি আশ্রয়বাক্য নঙর্থক হলে যে দোষ ঘটে তাকে কী বলা হয়? নঙর্থক আশ্রয়বাক্যজনিত দোষ। 35 ন্যায় অনুমানে পক্ষপদ যদি আশ্রয়বাক্যে ব্যাপ্য না হয়ে সিদ্ধান্তে ব্যাপ্য হয় তাহলে কী দোষ ঘটে? অবৈধ পক্ষ দোষ। তোমরা এই আশ্রয়বাক্যজনিত দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপদ গঠিত দোষ এই দোষগুলি খুব ভালোভাবে মুখস্থ রাখবে, কোনটা হলে কোনটা দোষ হয়,
কোন দোষ হয় তোমরা এগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখবে। পরবর্তী প্রশ্ন, মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অপ্রধান আশ্রয় বাক্যটি কি? নিরপেক্ষ বচন। 37, হয় পি নয় কিউ একটি বৈকল্পিক বচন। 38, যৌগিক যুক্তির অপর নাম কি? মিশ্র যুক্তি। 39, m.t এই বৈধ মূর্তিটি হল ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের। পরবর্তী প্রশ্ন, নিরপেক্ষ যুক্তির সব বচনই নিরপেক্ষ, বিবৃতিটি কি? সত্য। 41, m.p এই বৈধ মূর্তিটি হল গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের। 42, নিবেদিতা শিক্ষিকা অথবা গায়িকা এই বচনটি হল বৈকল্পিক বচন। তো পরবর্তী প্রশ্ন, সকল অএস হয় পি এই বচনটির বুলীয় বাচ্য কী হবে? SP = 0। পরবর্তী প্রশ্ন, সকল এস হয় অপি বচনটির বুলীয় রূপ কী হবে? SP ≠ 01। পরবর্তী প্রশ্ন, কোনো অএস নয় অপি এই বচনটির বুলীয় বাচ্য হবে SP = 0। তো তোমরা এখানে একটি কাজ করবে, এই ধরনের প্রশ্নগুলো খুব ভালোভাবে একটু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন, শূন্য শ্রেণীর বুলীয় বাচ্যটি কী হবে? S = 0। 47, বুলের মতে অস্তিত্বমূলক তাৎপর্য নেই সামান্য বচনের। 48, সকল এস হয় পি এর বুলীয় বাচ্যটি কী হবে? SP = 0। 49, অস্তিত্বমূলক তাৎপর্য হলো যার বাস্তব অস্তিত্ব থাকবে। পরবর্তী প্রশ্ন, বুলীয় লিপিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছেন কে? জর্জ ভেন। 51, মানুষ সাধারণত সুখী এর বুলীয় বাচ্যটি কী হবে? SP ≠ 0। 52, বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস কী? বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। 53, যুক্তিবিজ্ঞানী জর্জ বুলের ভাষ্যকে বলা হয় বুলীয় লিপি। তো তোমাদের অবরোহমূলক তর্কবিদ্যার যে 7টি অধ্যায় ছিল, এই 7টি অধ্যায় থেকে যে কটি MCQ প্রশ্ন গুরুত্বপূর্ণ ছিল সেই সবকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তাই তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে জেনে রাখবে এবং এই ধরনের অন্যান্য 2-1টা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে। তো এই টপিকে যদি আরও কোনো নোটস তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো। আর তোমাদের যেমন বললাম, যেমন আরেকটি তোমাদের ভাগ বাকি রয়েছে আরোহমূলক তর্কবিদ্যা, ওই পার্টটি থেকেও যে কটি অধ্যায় রয়েছে ওই অধ্যায়গুলিরও খুব তাড়াতাড়ি MCQ সাজেশান দিয়ে দেবো। তো সেই জন্য চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।